আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও ফিরে আসলাম আমাদের অনলাইন ক্লাসে। আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ অ্যাকাউন্টিং ফর জয়েন্ট ভেঞ্চার এর উপরে ক্লাস নিয়ে আসছিলাম। আজকে এই চ্যাপ্টারের উপর আমার শেষ ক্লাস হবে। তাহলে গত ক্লাসগুলোতে আমরা যে ম্যাথ সলিউশন করেছি, অঙ্ক দেখেছি। প্রথম দুই ক্লাসে দুটো অঙ্ক ছিল, যেখানে সেপারেট হিসাব রাখে, পৃথক হিসাব রাখে, অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারের জন্য পৃথক হিসাব রাখলে কিভাবে আমাদের অ্যাকাউন্টিং রাখা হবে সেই বিষয়গুলো আমরা দেখেছি। গত ক্লাসে আমরা দেখেছি যদি জয়েন্ট ভেঞ্চারের জন্য পৃথক হিসাব না রাখে, অর্থাৎ প্রত্যেক পার্টনার তার নিজের বইয়ে আলাদা আলাদাভাবে হিসাব রাখে, তাহলে কিভাবে রেকর্ড হবে। আজকে আমরা দেখব মেমোরেন্ডাম জয়েন্ট ভেঞ্চার মেথড, অর্থাৎ বিবরণী যৌথ উদ্যোগ পদ্ধতি। এই পদ্ধতিতে যদি হিসাব রাখে তখন কিভাবে রাখবে। তাহলে এইটা দেখার জন্য আমরা একটা অঙ্ক দেখি। Problem 19. X and Y entered into a joint venture involving the buying and selling of old railway materials. The profit and loss was to be shared equally. The cost of the material purchased was Taka 85,000, which was paid by X, and drew a bill on Y at 2 months demand for Taka 60,000. The bill was discounted by X at a cost of Taka 480. The transaction related to the venture was X paid Taka 600 for carries, Taka 1000 for commission on sales, and Taka 400 traveling expenses, Taka 800 as warehousing and insurance. Y paid Taka 200 traveling expenses and Taka 300 sundry expenses. And sales made by X amounted to Taka 40,000, and sales made by Y were Taka 60,000. Good costing Taka 2,000 and Taka 3,000 being unsold stock were retained by X and Y respectively, and these were charged to them at price to show the same rate of gross profit as that made on the total sales. Excluding these sales, X was credited with as a charge against the venture. You are required A to show the account in the books of each party to record these own transactions, and B to prepare a memorandum joint venture account. তাহলে এখানে আমাদের X এবং Y দুইজন পার্টনার, তাদের হিসাব রাখার পদ্ধতি হচ্ছে তারা মেমোরেন্ডাম জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট রাখে এবং প্রত্যেকের বইয়ে প্রত্যেকের নামে আলাদা হিসাব রাখে। তো X এবং Y দুইজন তারা এখানে বিজনেস করতেছে। X ইনভেস্ট করছে 85,000 এবং 85,000 টাকা ইনভেস্ট করে সে আবার 60,000 টাকার একটা বিল Y এর নিকট পাঠাইছে, যাতে Y এই বিলের টাকা পরিশোধ করে। Y যখন এই বিল স্বীকৃতি দিয়ে Xকে দিছে, X আবার এই বিল সে ব্যাংকে ভাঙাইছে এবং সেটার কস্ট অর্থাৎ ডিসকাউন্ট দিতে হয়েছে 480 টাকা। এছাড়াও
এক্স আরও কিছু খরচ ইনকার্ড করছে, অর্থাৎ কেরি এর জন্য 600 টাকা, কমিশন বাবদ 1000 টাকা, ট্রাভেলিং বাবদ 400 টাকা, ওয়্যার হাউস বাবদ 800 টাকা। অন্যদিকে ওয়াই কিছু খরচ ইনকার্ড করছে, ট্রাভেলিং এক্সপেন্স 200 টাকা এবং সানরি এক্সপেন্স বিবিধ খরচ 300 টাকা। সেলস করার ক্ষেত্রে এক্স সেল করছে 40,000 এবং ওয়াই সেলস করছে 60,000। সেল করার পরে আরও 5,000 টাকার গুডস তাদের হাতে রয়ে গেছে। এই 5,000-এর মধ্যে গুডস কস্টিং টাকা 200 টেকেন বাই এক্স এবং কস্টিং টাকা 300 টেকেন বাই ওয়াই। তবে এই কস্ট প্রাইস 2,000 এবং 3,000, কিন্তু তারা যে উত্তোলন করছে সেই টাকা, অর্থাৎ উত্তোলন করার সময় উত্তোলিত ভ্যালুটা কিন্তু 2,000 বা 3,000 হিসাবে না। 2,000 টাকার পণ্য বিক্রি করলে যত টাকায় বিক্রি করতো সেই দামেই তারা উত্তোলন করছে, বা 3,000 টাকার পণ্য বিক্রি করলে তারা যেই দামে বিক্রি করতো সেই দামেই তারা উত্তোলন করছে। তাহলে সেটাও আমাদেরকে নির্ধারণ করতে হবে যে 2,000 টাকার পণ্য বা 3,000 টাকার পণ্য তারা যে উত্তোলন করলো কত টাকায় উত্তোলন করলো, অর্থাৎ এটার সেলস প্রাইস কত হওয়া উচিত ছিল সেই প্রাইজে তারা উত্তোলন করছে। তাহলে এখন আমরা অঙ্কটার সলিউশন দেখব। তাহলে আমরা অঙ্ক দেখলাম, এখানে ছিল এক্স এবং ওয়াই দুইজন যারা জয়েন্ট ভেঞ্চারে একটা বিজনেস শুরু করছে। তারা রেলওয়ে ম্যাটেরিয়াল বিক্রি করবে। এর মধ্যে এক্স সে 85,000 টাকার ম্যাটেরিয়াল পারচেজ করছে। 85,000 টাকার ম্যাটেরিয়াল পারচেজ করে সে 60,000 টাকার একটা বিল ওয়াইকে দিছে, যে এক্স 85,000 টাকা পারচেজ করলো, তার মানে নিজের পকেট থেকে সে 85,000 টাকা খরচ করলো বিজনেসের জন্য। এরপর এক্স আবার ওয়াইকে একটা বিল দিতেছে যে ওয়াই তাকে 60,000 টাকা পরিশোধ করবে। কখন পরিশোধ করবে? আফটার 2 মান্থস, 2 মাস পরে। তখন প্রথমে এক্স নিজে খরচ করছে 85,000, তবে এই 85,000 টাকা 60,000 টাকা সে আবার কার কাছ থেকে নিবে? ওয়াইয়ের কাছ থেকে নিবে। এই জন্য ওয়াইকে একটা বিল দিছে, যে বিলটা ওয়াই 2 মাস পরে পরিশোধ করবে। তাহলে এক্সের জন্য এই বিলটা হচ্ছে বিলস রিসিভেবল, আর ওয়াইয়ের জন্য এই বিলটা হচ্ছে বিলস পেয়েবল। এই জিনিসগুলো আমাদের সামনে লাগবে, এই জন্য আমরা আগে বললাম। এছাড়াও এক্স এই বিজনেসের জন্য আরো কিছু খরচ করছে, যেগুলো আমাদের এখানে বলা আছে। 600 টাকা ফর কেরিয়ার্স, 1,000 ফর কমিশন, এইভাবে কিছু সেলস এক্স যে সেলসগুলো করছে সেগুলো বলা আছে, এবং ওয়াই যে সেলসগুলো করছে সেইগুলো আমাদের এখানে বলা আছে। এরপর তারা গুডস বিক্রি করছে, বলছে এক্স বিক্রি করছে 40,000 টাকার পণ্য, আর ওয়াই বিক্রি করছে 60,000 টাকার পণ্য, এবং 5,000 টাকার পণ্য রয়ে গেছে, যেটা তারা নিজেরা উত্তোলন করছে। 2,000 হচ্ছে এক্স আর 3,000 হচ্ছে ওয়াই। তবে এই 2,000 আর 3,000 টাকা কিন্তু ক্রয় মূল্যে, তারা কিন্তু উত্তোলন করছে ক্রয় মূল্যে না, বিক্রয় মূল্যে। তাহলে এই 2,000 এবং 3,000-এর বিক্রয় মূল্য কত সেইগুলো আমাদেরকে বের করতে হবে। আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের রিকোয়ারমেন্ট ছিল, you are required to
A. To show the account in the books of each party to record his own transactions. দুইজনের বইয়ে আলাদা আলাদা তাদের নিজেদের ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করা দেখাইতে বলছে। আর বি নাম্বার রিকোয়ারমেন্ট ছিল টু প্রিপেয়ার এ মেমোরেন্ডাম অফ জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট। জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট অর্থাৎ মেমোরেন্ডাম অফ জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট করতে বলছে। আচ্ছা, তাহলে এক নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে দুইজনের হিসাবে তাদের নিজের খরচগুলা বা নিজের ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করবে। তাহলে এই নাম্বার রিকোয়ারমেন্টে in the books of X joint venture with Y আমরা কার বই রেকর্ড করতেছি? X এর বই। X এর বই কে রেকর্ড করতেছে? X রেকর্ড করতেছে। তাহলে সে যে একটা হিসাব রাখতেছে সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার উইথ ওয়াই, ওয়াই এর সাথে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট। আচ্ছা, এখন জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে এক্স যে আয় করছে সেই আয়গুলো অর্থাৎ এক্স এর হিসাবগুলো এখানে রেকর্ড করবে, এক্স যে খরচ করছে সেই খরচগুলো এখানে রেকর্ড করবে। জয়েন্ট ভেঞ্চারে ডেবিট পাশে খরচ এবং ক্রেডিট পাশে আয়, এগুলো রেকর্ড হয়, এটা আমরা জানি। তাহলে এক্স কি কি খরচ করছে এখন পর্যন্ত? বলছে যে এক্স সে ম্যাটেরিয়াল পারচেজ করছে 85,000 টাকা। আমরা যখন জয়েন্ট ভেঞ্চার এই মেমোরেন্ডাম অফ জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট করব বা এই মেথডে অঙ্ক করব, তখন ইন দ্য বুকস অফ এক্স, এক্স এর বই যখন রেকর্ড করব, যখন এক্স হিসাব করতেছে তখন শুধুমাত্র এক্স যেই ট্রানজ্যাকশনগুলো নিজে সম্পাদন করছে সেইগুলো রেকর্ড করব। ওয়াই যে ট্রানজ্যাকশন করছে সেগুলো এক্স এর বই রেকর্ড করব না। আমরা তো কার বই রেকর্ড করতেছি? এক্স এর বই। তাহলে এক্স কি করছে? এক্স 85,000 টাকা পারচেজ করছে। তাহলে যখন সে পারচেজ করছে তখন সে কি যাবে দিছে? জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখব ব্যাংক হিসাব নামে 85,000 টাকা। তাহলে এটা কেন? পারচেজ। তারপর এক্স সে 60,000 টাকা বিল, যেটা সে ওয়াই কে দিছে, তাহলে সে ওয়াই এর কাছ থেকে একটা বিল পাইছে, তাহলে তার কাছে এটা বিলস রিসিভেবল। তাহলে বিলস, এখানে বিলস রিসিভেবল ডেবিট জয়েন্ট ভেঞ্চার উইথ ওয়াই ক্রেডিট। তাহলে আমরা কিন্তু এক্স এর বই রেকর্ড করতেছি, এক্স যেই ট্রানজ্যাকশন গুলো করছে সেইগুলোই রেকর্ড করবো শুধু আমরা। তাহলে সে বিল যেটা ওয়াই কে দিছে সেই বিলের স্বীকৃতি পাইছে, এখন সে বলতেছে এটা আমার বিলস রিসিভেবল। তাহলে এটার জন্য সে বলবে বিলস রিসিভেবল ডেবিট আর জয়েন্ট ভেঞ্চার উইথ ওয়াই ক্রেডিট। তাহলে বিলস রিসিভেবল নামে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে 60,000 টাকা আমরা ক্রেডিট করতেছি। দেন যখন এই বিলটা সে ডিসকাউন্ট করছে ব্যাংকে, সে 480 টাকা সে ডিসকাউন্ট দিতে হচ্ছে। যখন সেই ব্যাংক এই বিলটা সে ব্যাংকে ডিসকাউন্টেড করছে অর্থাৎ ভাঙাইছে, 480 টাকা তার খরচ হয়েছে তার ক্যাশ কনভার্ট করতে। তাহলে এইটাও কে, এই ট্রানজ্যাকশন কে সম্পাদন করছে? এক্স। তাহলে এক্স এর বইয়ে আমরা এটাকে রেকর্ড করব ডিসকাউন্ট অন বিল। $480 টাকা। এরপর
এক্স অনেকগুলো খরচ বিজনেসের পারপাজে অনেকগুলো খরচ করছে, যেমন হচ্ছে এক্স পেইড টাকা 600 ফর ক্যারিয়ার্স, সে ভাড়া বাবদ 600 টাকা দিছে। 1000 ফর কমিশন অন সেলস, কমিশন বাবদ 1000 টাকা দিছে। তারপর 400 ফর ট্রাভেলিং এক্সপেন্সেস এবং 800 অ্যাজ ওয়্যার হাউজিং অ্যান্ড ইন্স্যুরেন্স। এই 4টা খরচ সে ইনকার্ড করছে, খরচ বাবদ সে ক্যাশ দিছে। তাহলে এইগুলা যদি আমরা এখন জাবেদা দিই তাহলে কি জাবেদা দেব? খরচগুলোকে ডেবিট করব, অর্থাৎ এই খরচের জন্য জয়েন্ট ভেঞ্চারকে ডেবিট করব আর ব্যাংককে ক্রেডিট করব। তাহলে জয়েন্ট ভেঞ্চার এখানে আসবে ব্যাংক নামে, ব্যাংক নামে আর খরচগুলো আমি জয়েন্ট ভেঞ্চারে ডেবিট পাশে রেকর্ড করব। তাহলে খরচগুলো কি কি ছিল? তবে সবগুলোই এখানে আমার আসলে ব্যাংক নামে আসতেছে, তবে খরচগুলো আমরা উল্লেখ করে দিতেছি বোঝার জন্য। ক্যারিয়ার্স ছিল 600 টাকা, আর কমিশন ছিল 1000 টাকা, ট্রাভেলিং এক্সপেন্স ছিল 400 টাকা, আর ওয়্যার হাউস এন্ড ইন্স্যুরেন্স খরচ হচ্ছে 800 টাকা। তাহলে মোট 2800 টাকা তার খরচ বিভিন্ন পারপাজে। এরপর আর কি সে নিজে কি ট্রানজাকশন করছে? সে বিক্রি করছে 40,000 টাকার পণ্য। তো যখন বিক্রি করবে তখন কি বলবে? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রি করে সে টাকা পাইল, আর জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট। তাহলে জয়েন্ট ভেঞ্চারের ক্রেডিট পাশে ব্যাংক নামে সেলস 40,000 টাকা। তারপর আর কি ট্রানজাকশন করছে সে নিজে? সে বোর্ডস কস্টিং টাকা 2000 সে নিজে উইথড্র করছে ব্যাংক থেকে, বিজনেস থেকে। বিজনেস থেকে 2000 টাকার পণ্য উত্তোলন করছে, কিন্তু উত্তোলনটা করছে সে বিক্রয় মূল্যে। তাহলে 2000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে এটার বিক্রয় মূল্য কত? আমরা জানি এখানে আমাদেরকে বলা আছে যে আমরা 85,000 টাকার পণ্য কিনছিলাম, আমাদের কাছে পণ্য রয়ে গেছে বছর শেষে বা বিজনেস শেষে 5,000, তাহলে আমরা বিক্রি করছি কত? 80,000 টাকার পণ্য। এখন এই 80,000 টাকার পণ্য আমরা বিক্রি করছি কত? বলা আছে এক্স বিক্রি করছে 40,000 টাকা আর ওয়াই বিক্রি করছে 60,000 টাকা। তার মানে মোট 1 লক্ষ টাকা বিক্রি অলরেডি হয়ে গেছে। তার মানে 80,000 টাকার পণ্য আমরা 1 লক্ষ টাকায় বিক্রি করেছি। তাহলে আমরা কত পার্সেন্ট লাভ করছি? তাহলে আমাদের লাভ হচ্ছে 20,000 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 80,000 টাকা ইন্টু 100, তাহলে 25%। 80,000 টাকার পণ্য 1 লক্ষ টাকা বিক্রি করছি, তাহলে লাভ হয়েছে 20,000, তাহলে আমার লাভের হার কত? 25%। তার মানে ক্রয় মূল্য 2,000 টাকা যদি হয়, ওয়াই এক্স 2,000 টাকার পণ্য বিজনেস থেকে উত্তোলন করছে কোন মূল্যে? বিক্রয় মূল্যে। তাহলে বিক্রয় কত? ক্রয় মূল্য যোগ লাভ হলো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 2,000, এর সাথে লাভ যোগ হবে এটা 25%, অর্থাৎ 500 টাকা। তার মানে 2,000 যোগ 500, 2,500 টাকার পণ্য এক্স উত্তোলন করছে বিজনেস থেকে। তাহলে ওইটার জন্য সে কি জাবেদা দেবে? এই জয়েন্ট ভেঞ্চারকে ক্রেডিট করবে, কারণ এটা কিন্তু এখন জয়েন্ট ভেঞ্চারের একটা সেলসের মতো। কারণ সে জয়েন্ট ভেঞ্চার যেই পার্সেন্টেজে সেল করছে, যেই টাকায় সেল করছে 25% লাভ অ্যাড করে সেল করছে, মালিক যখন উত্তোলন করছে তখনও সে 25% লাভ অ্যাড করে উত্তোলন করছে। তাহলে এটা জয়েন্ট ভেঞ্চারের একটা সেলসের মতোই। আর যেহেতু এইটা মালিক উত্তোলন করছে
মালিক কিন্তু এটার জন্য টাকা দিবে না, এই জন্য ব্যাংক হিসাব হচ্ছে না। কারণ অন্যগুলো আমরা বাইরের পার্টির কাছে বিক্রি করছি, যার ফলে আমরা টাকা বেশি, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট করছি, জয়েন্ট ভেঞ্চারকে ক্রেডিট করছি। এখন আমরা জয়েন্ট ভেঞ্চারকে ক্রেডিট করব, কিন্তু ডেবিট করব আসলে পারচেজ হিসাবে। অর্থাৎ আমরা যে পারচেজ করছিলাম এই পারচেজটা আমরা কমাই দিতেছি, এখন ক্রেডিট করতেছি। তাহলে গুডস টেকেন এটার জন্য 2500 টাকা। আমরা এটা কিন্তু এই রেভিনিউর মতোই, 40,000 টাকা যেমন রেভিনিউ, 2,500 টাকা এটাও রেভিনিউ। তাহলে এক্স এর বইয়ে সে নিজে যে ট্রানজাকশন গুলো করছে, সে বিলস পাইছে 60,000 টাকা, সেটা আমরা রেকর্ড করলাম। বিক্রি করছে 40,000 টাকা, রেকর্ড করলাম। 2,500 টাকার পণ্য উত্তোলন করছে, সেটা রেকর্ড করলাম। 85,000 টাকার পণ্য কিনছে, সেটা রেকর্ড করলাম। 480 টাকা ডিসকাউন্ট দিছে, এইটা রেকর্ড করলাম। যে খরচগুলো দিছে সেটাও রেকর্ড করলাম। এখন এই বিজনেস থেকে প্রফিট কত? এই জয়েন্ট ভেঞ্চারে বিজনেস কইরা সে যত টাকা প্রফিট পাবে, সেই প্রফিটটা জয়েন্ট ভেঞ্চার সদস্য হিসাবে অর্ধেক ওয়াই পাবে, সরি এক্স পাবে। আমার জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট যখন আমরা করব, তখন আমরা সেখান থেকে প্রফিটের অংশ পাবো। তো যদি আমরা জয়েন্ট ভেঞ্চারটা প্রথমে করতাম, তাহলে আমরা ওখান থেকে প্রফিটটা নিয়ে আসতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট ছিল আগে এ নাম্বার রিকোয়ারমেন্ট জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট উইথ ওয়াই, অর্থাৎ এক্স এর বইয়ে কি হিসাব করবে সেটা রেকর্ড করা। আমরা প্রফিটের অংশ জয়েন্ট ভেঞ্চার থেকে যে প্রফিটটা হবে, সেই প্রফিটের সমান একটা অংশ, অর্থাৎ অর্ধেক অংশ কিন্তু এক্স পাবে। তাহলে এক্স এর কাছে প্রফিট আসবে 50%। এখন সেই 50% কত টাকা সেটা কিন্তু আমরা এখন জানি না। তো আমরা একটু পরে যখন জয়েন্ট ভেঞ্চার করবো তখন সেটা জানবো, কিন্তু মনে করো ওইখান থেকে আমরা নিয়ে আসলাম হিসাবটাকে কমপ্লিট করার জন্য। তো ওইখানে আমরা প্রফিট পাবো হচ্ছে 8,735 টাকা। 8,735 টাকা আমরা প্রফিট পাবো। তাহলে এখানে আমরা যদি যোগ করি 1,02,500 টাকা, 1,02,500 টাকা। এখন দেখো এক্স এর এই বিজনেস থেকে পাওনা দাওনা, সে 60,000 টাকা বিলস রিসিভেবল হিসেবে পাওয়ার কথা, 40,000 টাকা সেল করছে এবং 2,500 টাকা উত্তোলন করছে। তাহলে মোট 1,02,500। আর সে নিজে খরচ করছে 85,000 টাকা পারচেজ বাবদ। 480 টাকা ডিসকাউন্ট দিছে, এটাও তার পকেট থেকে মানে ঘাটতি গেছে। 2,800 টাকা খরচ করছে, এটাও তার পকেট থেকে মানে খরচ হয়েছে। আর 8,000 টাকা প্রফিট, এটাও সেটা পাওয়ার কথা। তাহলে এই দুটার ব্যালেন্স কত? ব্যালেন্স সিডি ডিউ অ্যামাউন্ট ডিউ। তাহলে ব্যালেন্স হচ্ছে 5,485 টাকা। তাহলে এক্স তার এই বিজনেস থেকে পাওয়ার কথা, সে যেটা খরচ করছে 85,000, সেটা সে ফেরত পাবে
480 ফেরত পাবে, 2800 টাকা খরচ করছে সেটাও ফেরত পাবে, আর এই যে 8735 টাকা প্রফিটের অংশ সেটাও সে ফেরত পাবে। অর্থাৎ তার এইগুলো হলো পাওনা। তো এই পাওনা টোটাল যদি আমরা যোগ করি এই কয়টা পাওনা, তাহলে হয় 85, 87 আর 8 হচ্ছে 95,400 আর 800 1200 আর 700 1900 2015, তাহলে 2000, তাহলে 97,015 টাকা। তাহলে এক্স বিজনেস থেকে বিজনেস যখন ক্লোজ হয়ে যাবে তার সব মিলে পাওনা হচ্ছে 97,115, 85,000 সহ এই প্রফিট পর্যন্ত। কিন্তু সে অলরেডি তার কাছে মানে নিয়ে নিছে, বিলস বাবদ পাবে 60,000, ব্যাংক থেকে অর্থাৎ সেল করে পাইছে 40,000, পণ্য নিচে 2,500, তাহলে টোটাল 1,02,500 টাকার বেনিফিট সে পেয়ে গেছে বা সে ব্যক্তিগত হিসাবে দেখাইছে বেনিফিট। কিন্তু সে পাওনা হচ্ছে 97,015 টাকা। তাহলে বাকি 5,000 টাকা, 5,485 টাকা, এটা আসলে এক্সের বেনিফিট না, এটা ওয়াই কে দিয়ে দিতে হবে। এক্স বেনিফিট পাওয়ার কথা 97,015 টাকা, কিন্তু সে বেনিফিট নিয়ে গেছে অলরেডি 1,02,500 টাকা। এই জন্য রিমেইনিং ব্যালেন্স 5,485 টাকা, এটা অ্যামাউন্ট ডিউ, অর্থাৎ এটা ওয়াই কে দিতে হবে। এখন আমরা ওয়াই এর অ্যাকাউন্ট করব। In the books of Y, joint venture with X. তাহলে Y যে খরচগুলো করছে সেগুলো আমরা এখানে দেখব, বা Y এর যে ট্রানজাকশনগুলো এই বিজনেস রিলেটেড সেগুলো আমরা এখানে ইনপুট দিব। তাহলে Y প্রথমে একটা বিল এর স্বীকৃতি দিয়েছে, সেটা কিন্তু এই বিজনেস রিলেটেড, এই বিজনেস না করলে কিন্তু বিলে তাকে স্বীকৃতি দিতে হতো না। তাহলে সেটা ছিল, আমরা বলছি ওয়াই এর জন্য বিলস পেয়েবল আর এক্স এর জন্য ছিল বিলস রিসিভেবল। তাহলে ওয়াই বলবে এটা আমি কেন দিছি, জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টের জন্য দিছি। তাহলে জয়েন্ট ভেঞ্চার উইথ এক্স ডেবিট আর বিলস পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে লিখবে বিলস পেয়েবল নামে 60,000 টাকা। তারপর সে কিছু খরচ করছে, তাহলে খরচগুলোর জন্য জয়েন্ট ভেঞ্চার উইথ এক্স কে ডেবিট করবে। তাহলে আমরা খরচগুলো লেখার জন্য আমরা জয়েন্ট ভেঞ্চার ডেবিট করি, ব্যাংক ক্রেডিট করি। তাহলে ব্যাংক নামে আমরা এখানে লিখবো তার কি কি খরচ ছিল। একটা ছিল 200 টাকা ট্রাভেলিং এক্সপেন্স, আর সানরি এক্সপেন্স, আর 300 টাকা হচ্ছে সানরি এক্সপেন্স, অর্থাৎ দ্বিবিধ খরচ, মোট 500 টাকা। তাহলে এই হলো এই জয়েন্ট ভেঞ্চারে তার অবদান। সে 60,000 টাকার বিল স্বীকৃতি দিছে যেটা তাকে পরিশোধ করতে হবে, আর 500 টাকা নিজের পকেট থেকে খরচ করছে। এর এগেইনস্টে সে কি কি বেনিফিট পাইছে, সে সেল করছে 60,000 টাকা। তাহলে সেল করে নিজের টাকা নিজে নিছে, তখন সে যাবে কে দিবে, যখন ওয়াই সেল করলো 60,000, তো সে বলবে ব্যাংক হিসাব ডেবিট, জয়েন্ট ভেঞ্চার উইথ এক্স ক্রেডিট। তার মানে জয়েন্ট ভেঞ্চার উইথ এক্স ক্রেডিট পাশে আমরা লিখব ব্যাংক নামে 60,000 টাকা।
তারপর সে 3,000 টাকার পণ্য, কস্ট প্রাইসে 3,000 টাকার পণ্য উত্তোলন করছে। তাহলে কস্ট প্রাইস 3,000 যদি হয়, এর সাথে প্রফিট আছে 25%, তার মানে 4/1 750 টাকা। তাহলে সেলস প্রাইস হচ্ছে 3750। তো পারচেজ গুডস টেকেন 3750। তাহলে এই দুইটা বেনিফিট সে অলরেডি এখন পাইছে। একটা হচ্ছে বিক্রি করে 60,000 টাকা নিজে পাইছে, আর পণ্য উত্তোলন করে 3,750 টাকা পাইছে। আর সে স্যাক্রিফাইস করছে কি 60,000 টাকা বিল পেমেন্ট করছে, আর 500 টাকা সে আরো নিজে খরচ করছে। তাহলে যেটা সে বিল পেমেন্ট করলো সেটা সে নিশ্চয়ই ফেরত চাবে, অর্থাৎ আমি ব্যবসায়ের জন্য যা দিলাম সেটা তো আমি রিটার্ন চাবো। তাহলে 60,000 টাকা বিল দিছে, সেটা যেটা সে রিটার্ন চাবে। 500 টাকা খরচ করছে, সেটাও সে রিটার্ন চাবে। আর কি চাবে? প্রফিটের অংশ যেটা সেটাও সে রিটার্ন চাবে। তাহলে প্রফিটের অংশ কতটুকু আমরা জয়েন্ট ভেঞ্চার মেমোরেন্ডাম অফ জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট করলে পাবো, কিন্তু মনে করো ওখান থেকে আমরা পাইছি অ্যামাউন্ট, আমরা এর আগেও দেখাইছি 8,735 টাকা। তাহলে এই 8,735 টাকা সে যাবে। তাহলে সে মোট পাইতে যাবে কত? 760 আর 68,000, 7,512, 69,235 টাকা সে ব্যবসায়ের কাছে পাওনা। কিন্তু সে অলরেডি বেনিফিট নিছে কত? 60 আর 3 63,750 টাকা। তার মানে আরো কিছু টাকা সে ব্যবসায়ের কাছে পাওনা। তাহলে ডিফারেন্স হচ্ছে আসলে 5,485, 5,485। সরি, এই যে 5,485 টাকা, এটা আমরা যখন বুকস অফ এক্স করছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম এই যে 5,485 টাকার ব্যালেন্স বের হয়েছিল, যেটা অ্যামাউন্ট ডিউ, অর্থাৎ সেই 5,485 টাকা এক্স সে আসলে দিবে ওয়াই কে, কারণ ওয়াই ব্যবসায়ের কাছে যা পাওনা 60,000 টাকা প্লাস 500 টাকা এবং লাভের অংশ, সে সবটুকু বেনিফিট পায় নাই। তো বাকি 5,485 টাকা বেনিফিট পাবে, সে কার কাছ থেকে নিবে? সে এক্স এর কাছ থেকে নিবে। আর এক্স যা পাওনা তার চেয়ে বেশি বেনিফিট অলরেডি পেয়ে গেছে, এই জন্য বাকি অতিরিক্তটুকু সে ওয়াই কে দিয়ে দিবে। এখন তাহলে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট আমরা রিকোয়ারমেন্ট বি করব। জয়েন্ট ভেঞ্চার মেমোরেন্ডাম জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে
আমরা আয়গুলো ক্রেডিট পাশে দিব, ব্যয়গুলো ডেবিট পাশে দিব। তাহলে আয় এক্স এর কাছে, আয় হচ্ছে এক্স এর কাছ থেকে সেলস প্রসিড এক্স বিক্রি করছিল কত টাকা? 40,000 টাকা। আর এক্স উত্তোলন করছিল পণ্য 2,500 টাকা। গুডস টেকেন ওভার 2,500, তাহলে 42,500 টাকা। ওয়াইয়ের কাছ থেকে, ওয়াইয়ের দিক থেকে বেনিফিট সেলস প্রসিড, সে বিক্রি করছে 60,000 টাকা। আর গুডস টেকেন ওভার 3,750 টাকা, 63,750। আর খরচ কি কি? এক্স কি খরচ করছে? কস্ট অফ ম্যাটেরিয়াল, কস্ট অফ ম্যাটেরিয়াল কিনছে 85,000 টাকা। ডিসকাউন্ট বাবদ তার ক্ষতি হয়েছে বা খরচ হয়েছে 480 টাকা। ক্যারিজ বাবদ খরচ হয়েছে 600 টাকা। কমিশন বাবদ খরচ 1,000 টাকা। ট্রাভেলিং বাবদ খরচ 400 টাকা। আর ওয়্যার হাউস অ্যান্ড ইন্স্যুরেন্স বাবদ খরচ 800 টাকা। তাহলে এক্স এই খরচগুলো করছে টোটাল 88,280। ওয়াই কি খরচ করছে? ট্রাভেলিং খরচ করছে 200, আর সানডে এক্সপেন্স বিবিধ খরচ হচ্ছে 300, মোট 500। এই হচ্ছে বিজনেস পারপাজের খরচ। তাহলে এই বিজনেস থেকে তার মোট আয় হচ্ছে 42 এবং 63, অর্থাৎ 1,05,000। মোট খরচ হচ্ছে 88,780 টাকা। তাহলে বাকিটি হচ্ছে প্রফিট। প্রফিট কত? 10,000, 1,05,000 থেকে 88,780 টাকা বাদ দিলে আমরা পাবো এখানে 1,05,000 থেকে 90,000 বাদ দিলে হলো 15,000, আর 5 আর 2 780, 220, 16,220, 16,220 হলো প্রফিট। এখন প্রফিটের মধ্যে এক্স পাবে কত আর ওয়াই পাবে কত? তো অর্ধেক অর্ধেক, তাহলে 8,000। আচ্ছা, আমরা একটু আমার এখানে হিসাবটা কিন্তু ভুল হয়েছে। 42 আর 63 এখানে যোগ করলে 1,06,250।
1,06,250। তাহলে এখানে হবে 1,06,250। তাহলে প্রফিট কত? এখান থেকে 88,780 যদি আমরা বাদ দিই, তাহলে 1,220 আর 16,250, 16,250 মোট হচ্ছে 17,470, 17,470। এইটাকে যদি আমরা এখন অর্ধেক করি, অর্থাৎ যেহেতু পাওনা তাদের প্রফিটের শেয়ার হচ্ছে অর্ধেক অর্ধেক, তাহলে আমরা পাবো 8,735, 8,735। তাহলে এই যে 8,735 প্রফিটের অংশ, আমরা যখন এক্স এবং ওয়াই এর হিসাব করছি তখন কিন্তু প্রফিটের অংশ এখানে নিয়ে গেছিলাম প্রত্যেকের জন্য 8,735 টাকা। তাহলে কেউ যদি এই মেমোরেন্ডাম অফ জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট এটা আগে করে তারপরে এক্স এবং ওয়াই এর বই করে, তাহলে কিন্তু তার জন্য আরো সহজ। কারণ হলো আমরা যদি এটা আগে না করি, ওইটা আগে করতে গেলে কিন্তু প্রফিটের অংশটা আমাদের জানা থাকে না। এই জন্য আমরা আগে এটা করলে এবং পরে ওইটা করলে সহজ হবে। আবার যে রিকোয়ারমেন্টে যেহেতু ওইগুলো আগে ছিল, এটা পরে ছিল, এই জন্য আমরা পরে করলাম। তাহলে মেমোরেন্ডাম অফ জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট, এখানে আমরা বিজনেস থেকে আয় কত, বিজনেসের জন্য ব্যয় কত, সেগুলো আমরা রেকর্ড করব। আর দুইজনের পার্সোনাল বইয়ে আমরা রেকর্ড করব। যখন পার্সোনাল বইয়ে রেকর্ড করব, প্রত্যেকের পার্সোনাল এক্সপেন্সগুলো, পার্সোনাল ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করব। এক্স এর বই যখন রেকর্ড করব, এক্স যেই আয় করছে বা খরচ করছে সেইগুলো রেকর্ড করব শুধু। ওয়াই এর কোনো ট্রানজ্যাকশন এক্স এর বইয়ে রেকর্ড করব না। আবার ওয়াই এর বইয়ে যখন রেকর্ড করব তখন ওয়াই এর ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করব, এক্স এর কোনো ট্রানজ্যাকশন ওয়াই এর বইয়ে রেকর্ড করব না। তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারে। আমরা জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টিং ফর জয়েন্ট ভেঞ্চারে আমরা প্রথম ক্লাসে ইন্ট্রোডাক্টরি আলোচনা করেছি। এরপর দুইটা ক্লাসে দুইটা অঙ্ক করেছি, সেখানে যদি সেপারেট বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করে তাহলে কিভাবে রেকর্ড করবে সেই জিনিসগুলো দেখেছি। চতুর্থ ক্লাসে আমরা যদি সেপারেট বুকস মেনটেন না করে তাহলে কিভাবে রেকর্ড করবে সেটা দেখছি। আর পঞ্চম ক্লাস, আজকের ক্লাসে আমরা থার্ড মেথড অর্থাৎ মেমোরেন্ডাম অফ জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট, এই মেথডে কিভাবে রেকর্ড করে সেটা দেখছি। এখানে তিনটা পদ্ধতিতে অঙ্ক করানো হয়েছে। এর মধ্যে প্রথম পদ্ধতিটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মনে হয়েছে। তোমরা প্রথম পদ্ধতিটা গুরুত্ব সহকারে করবা। বাকি পদ্ধতি এটাও আসলে আমরা একেবারে ফেলে দিতে পারি না যে এগুলো আসবে না, সেটা বলতে পারি না, কিন্তু প্রথম পদ্ধতিটাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। তাহলে তোমরা প্র্যাকটিস করবা। আসলে কিন্তু যখন আমরা অনলাইনে ক্লাস নিই তো অনেক কিছুই একটু কনফিউশন থেকে যায়, এবং সেই কনফিউশন দূর করার জন্য তোমাদের বই এবং প্র্যাকটিস এই দুইটা জিনিস কিন্তু ভরসা। তো আশা করি তোমরা নিয়মিত পড়াশোনা করবা এবং ক্লাসগুলো নিয়মিত দেখবা, আর দোয়া করবা যাতে আমরা খুব শীঘ্রই আবার এই করোনা মহামারী থেকে আমরা মুক্ত হয়ে আবার সরাসরি ক্লাস পরিচালনা করতে পারি। তবে সরাসরি ক্লাস পরিচালনা করার সম্ভাবনা কিন্তু খুব কম। দেখা যাবে যদি পরিস্থিতি ভালো হয়, স্বাভাবিক হয়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসবে। এই জন্য এই ক্লাসই তোমাদের জন্য ফাইনাল ক্লাস।